তো এই যে সরকার যে কাজগুলো করছে, যেগুলো আনএক্সপেক্টেড, অনাহুত এবং অপ্রয়োজনীয়, এর ফলে সরকারের যে মূল লক্ষ্য, গোল, সেই গোল থেকে তারা পিছিয়ে যাচ্ছে। আর এ সমস্ত কর্মের ফলে কি হলো, প্রতিপক্ষ শক্তিশালী হচ্ছে, আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে। আর যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা চিন্তা করছে যে, মানে নর্মালি হলো কি যে, ধরুন এই ৫ জন জেনারেল বা তার সাথে সম্পৃক্ত এই ৫ জনের সাথে ধরুন আরও ৫০ জন করে আছে, তো ৫, ৫০, ২৫০ যদি কর্মকর্তা থাকে, তো ২৫০ কর্মকর্তাদের মধ্যে ধরেন গড়ে ২০০ কর্মকর্তা এখনও কমান্ডে আছে, যারা একসঙ্গে অপারেশন পরিচালনা করেছে। খুন বলেন, জখম বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, একসঙ্গে তারা কাজ করেছে। ডিজিএফআই ডিজি তো নিজে কোনো কাজ করেননি, তিনি কমান্ড করেছেন। তিনি কমান্ড করেছেন হয়তো একজন ব্রিগেডিয়ারকে, ব্রিগেডিয়ার কমান্ড করেছে একজন কর্নেলকে, কর্নেল কমান্ড করেছে লেফটেন্যান্ট কর্নেলকে, লেফটেন্যান্ট কর্নেল তার লোকজন নিয়ে সে সেটা বাস্তবায়ন করেছে। এটাই তো হয় নর্মালি, কেননা ফিল্ডে যারা থাকে সিও তারা লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ে থাকে, আর কর্নেল যারা থাকেন তারা অফিসে বসে থাকেন, কমান্ডিং অফিসার হিসেবে বা কোর কমান্ডার হিসেবে তিনি সেখানে থাকেন। তো মানে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ওনারা তো জাস্ট কমান্ডটা ক্যারি করেন বা কমান্ডটা থ্রো করেন, এই হলো অবস্থা। এখন ওই যে আকবর, সে ওই অফিসে বসে যে কাজটা করেছে, সে তার সেকেন্ড ইন কমান্ডকে দায়িত্ব দিয়েছে। এইভাবে ক্যাপ্টেন পর্যায়ে যারা ছিল, সেই ক্যাপ্টেন অর্থাৎ আকবরের সময় যারা ক্যাপ্টেন, তারা হয়তো এখন মেজর জেনারেল হয়ে গেছেন, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গেছেন। তো এই মানুষগুলোর মধ্যে তো এই ২০০ অফিসারের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে না? আতঙ্ক ছড়িয়ে পড়ার ফলে তারা কি করছে, তারা ধরে নিচ্ছে যে এগুলো যখন কোর্টে উঠবে, আলোচনা হবে, তাদের নাম অটোমেটিক চলে আসবে এবং টুডে অর টুমরো তাদেরও এই মামলায় অন্তর্ভুক্ত হবেন। ফলে কি হচ্ছে, তারা যার যার অবস্থান থেকে ফ্রাস্ট্রেশনের পরিবর্তে নিজেদেরকে এই কনস্পিরেসির অংশ করে ফেলবে তারা, এবং তারা চিন্তা করবে যে গেছেই তো, আমাদের গায়ে আওয়ামী লীগের সিল সাপ্পর, নৌকার সিল সাপ্পর লাগানো হয়ে গেছে, আমরা জেলে যাব, জেলে যাওয়ার আগে দেখে কি করা যায়। তো এই কাজটি কী করার দরকার ছিল, এটা আমি বুঝতে পারছি না। আবার এই যে এখন এই ৫ জনকে করা হলো, এই ৫ জনকে করা হলে এটা এখানে থেমে থাকবে না। এরপর দেখবেন যে সেনাপ্রধান যারা ছিলেন তার আমলে, জেনারেল আজিজ বলেন, তারপর শেষে অন্যান্য যারা জেনারেল ছিলেন, ইনক্লুডিং আইকেবি, ইকবাল করিম ভূঁইয়া, এরা কেউ বাদ যাবেন না। এর কারণ হলো শেখ হাসিনা কৌশলে যে কাজটি করেছেন, প্রত্যেকটা লোককে ফাইন্যান্সিয়ালি করাপ্ট করে দেওয়ার জন্য সে সকল সুযোগকে অবারিত করে দিয়েছে। ইকবাল করিম ভূঁইয়ার মতো একজন প্রফেশনাল কর্মকর্তা, যার সুনাম সুখ্যাতির শেষ ছিল না, কিন্তু তাকে এত অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, বিশেষ করে ক্যান্টনমেন্টের পূর্ত কাজ করার জন্য। যেই পূর্ত কাজগুলো নিয়ে যদি ক্যান্টনমেন্টের মধ্যে এখন তদন্ত হয়, বাইরে থেকে যদি কেউ তদন্ত হয়, তিনি এবং তার যারা লোকজন আছেন সবাই ফেঁসে যাবেন। এরপরে যে কাজটা করেছে, রিটায়ার করার পর, আমি শোনা কথা সত্য মিথ্যা, শেখ হাসিনা তাকে একটা বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের অনুমতি দিয়েছেন। তো এটা নিয়ে উনি কীভাবে এটা অস্বীকার করবেন যে আমাকে দেয়নি বা আমি নেইনি, এটা তো অস্বীকার করতে পারবেন না। তো এভাবে আসলে জেনারেল আজিজ থেকে শুরু করে সকল সেনাপ্রধান, অর্থাৎ যদি পুলিশ প্রধানদের সাথে সাথে এইভাবে সেনাপ্রধানদেরকে টার্গেট করা হয়, তাহলে ওয়াকারুজ্জামানের মনে কী চিন্তা আসবে বলেন তো? বা ওয়াকারুজ্জামানের পরে যিনি আসছেন, যার নাম আসছে শামীম বা অন্য যারা আছেন, তাদের মনে কী আতঙ্ক কাজ করবে? বর্তমান প্রধান বিচারপতির মনে কী আতঙ্ক কাজ করবে? নেক্সট বিচারপতির মনে কী কাজ করবে? সব মিলিয়ে যে কাজগুলো হচ্ছে, আপনার কাছে কী মনে হচ্ছে যে এগুলো এত দ্রুত দরকার ছিল? আমি আগেই বলেছি যে এগুলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো দরকার, কিন্তু এটা একটা পলিটিক্যাল স্টেবল সরকার ধীরে সুস্থে এই কাজগুলো যদি করতো, তাহলে ফলাফলটা ভালো হতো। কিন্তু এই নির্বাচনের আগে হঠাৎ করে এই জিনিসগুলো, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।